ছন্দ এবং অলংকার। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা সম্পর্কে এরই মধ্যে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু আপনারা দেখেছেন, বুঝেছেন। হুম। তো আজকে আমি জাস্ট আপনাদেরকে জিনিসগুলো একটু আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথমে ছন্দ এবং অলংকার জানার আগে আমাদের আসলে ছন্দ অলংকার যদিও টপিকস এর নাম আজকের ক্লাসের, কিন্তু আমাকে ছন্দ জানার আগে অলংকার কি জানতে হবে। অলংকার জানার আগে আবার রস জিনিসটা কি জানতে হবে। আমাদের আসলে পরীক্ষাতে রস নিয়ে কোনো প্রশ্ন তেমন আসে না, কিন্তু আমরা জানি এর ভিতরে যে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন আহ আমাদের যে একটা রস, আমাদের আসলে পুরো টপিকসটাকে যদি আমরা নাম দিই ভাবে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার এবং ছন্দ, এগুলো সবকিছু একটার সাথে আরেকটা আহ কি আছে, সংযোগ আছে। তো রস বলতে আমরা কি বুঝি? রস বলতে আমরা বুঝি যে আহ যে আমাদের মনে যে একটা ভাবের উদয় হয়, হ্যাঁ, সেই ভাবটা যখন লেখকের মনে সঞ্চার করে, একটা প্রভাব বিস্তার করে, তার মনে কি ধরনের সে অনুভূতি তৈরি করে, সেই অনুভূতিটাই সে যখন তার লেখনীর মাধ্যমে তুলে ধরে, এবং এই লেখনীটা যখন কোনো পাঠক পড়ে, হ্যাঁ, তখন তার মনের ভিতরে ওই লেখকের মতো করে একটা মনোভাব তৈরি হয়। যে মনোভাবটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আমাদের রস। তো রস আমাদের বাংলা সাহিত্যে আবার ৯ ধরনের রস আছে। আমরা এখানে অনেক ধরনের রসের কথা আমরা জানি। আমরা যেমন মুভি দেখি না? সেরকম ঠিক মুভির মতো আমাদের আমরা মুভিতে নানা ধরনের যে দেখি, যে কখনো কমেডি মুভি, কখনো দুঃখের মুভি, হ্যাঁ, কখনো আনন্দের, কখনো তো এই যে নানা ধরনের রসের আমরা, বা আমাদের স্বাদ বা আমাদের টেস্ট, হ্যাঁ, যেটা আমরা বলে থাকি বা বুঝে থাকি, আহ, এক একটা মুভির এক এক ধরনের সেটাই হচ্ছে আমাদের রস। সাহিত্যে এগুলোকে রস বলা হচ্ছে। তো আমরা বলতে পারি যে এই যে সাহিত্যের একটা অন্যতম উদ্দেশ্য কি, সাহিত্যের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা। এই আনন্দ দান করা আবার আপনারা এভাবে মনে করিয়েন না যে আহ হাসি হাসি হচ্ছে, আনন্দ হচ্ছে। আনন্দ দান করা মানে বুঝাচ্ছে যে আপনাকে যে বিষয়টা নিয়ে আপনাকে ভাবিয়ে তুলতে চাচ্ছে, যেই ধরনের মনোভাব বা যেই ধরনের ভাব আপনার ভিতরে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে, সেটাই হচ্ছে আনন্দ। এখন আপনাকে একটা দুঃখের নাটক দেখালো, আপনি ওইটা দেখে যদি হাসি আসে, তাহলে এটা কিন্তু আনন্দদায়ক হবে না। ওকে? তো আমাদের দুঃখের নাটকে দুঃখ আমাদের মনে অনুভূত হতে হবে। তো এই যে এই বিষয়টাই হচ্ছে আমাদের রস। যে আমাদের আমরা আমাদের যে মিষ্টির যে রস, সেই রস না আবার। ওকে? এখানে রস বলতে বোঝানো হচ্ছে যে আমার মনের ভিতরে কি ধরনের একটা ভাব আসতেছে, সেই ভাবটা লেখক যখন লিখতেছে, লেখকের লেখা পড়ে আমার মনের ভিতরে সেই ধরনের একই ধরনের একটা ভাব আসলো কিনা, সেটাকে বলা হচ্ছে আমাদের রস। তো আবার রসের অনেক ধরনের উপাদান আছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত না যাই। আমাদের রস আমাদের বাংলা সাহিত্যে আমাদের যেহেতু আমাদের প্রাচ্য সাহিত্য আছে, সেই প্রাচ্য সাহিত্য অনুযায়ী রসকে আবার ৯ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের ১ নম্বরে হচ্ছে আহ আহ, শৃঙ্গার রস, এই যেটাকে বলা হয়, বা আমাদের আহ একটু মনে হতে পারে আদি রস বা মধুর রস যেটাকে বলে, হ্যাঁ, মধুর রস, যেটার প্রতি আমাদের প্রেমিক প্রেমিকার প্রতি আমাদের একটা আকর্ষণ, আলাদা আকর্ষণ বা প্রেম ভাব এরকম জেগে ওঠে, সেটাকে বলা হয় শৃঙ্গার রস। তারপর আছে আপনার বীর রস, মানে যেটা পড়লে আমরা উৎসাহ অনুভব করি, হ্যাঁ, অনেক বেশি দেখি, মনের ভিতরে আনন্দ, মানে একটা সাহসী মনোভাব আসে, উত্তেজনা কাজ করে, হ্যাঁ। এরপরে আছে আমাদের করুণ রস। এই করুণ রসটা হচ্ছে যে যখন কোনো শোক কোনো মনের ভিতরে আসে, তখন সেটাই আসে করুণ রস। এরপরে আসে আমাদের অদ্ভুত রস, হ্যাঁ, অদ্ভুত রস। অদ্ভুত রসটা কখন আসে? যখন আমাদের বিস্ময়, আমরা যখন অভিভূত হই, হ্যাঁ, তখন আমাদের এই অদ্ভুত রসের ব্যাপারটা আসে। এরপরে হাস্যরস, যা দ্বারা আমরা আসলে
হাসি, আমাদের হাসি আসে, আমাদের যেটা কৌতুক অনুভব হয়, হ্যাঁ? সেটাকে বলা হয় হাস্যরস। এরপরে আরেকটা আছে বীভৎস রস। বীভৎস রস। বীভৎস রস মানে যেটা দেখলে আমাদের গা ঘিন, ঘিন করে উঠে, হ্যাঁ? বা যেটা আমাদের ভিতরে একটা উম জন্ম নেয়। মানে আমাদের একটা আ জুগুপ্সা ভাব জন্মগ্রহণ করে। যেমন আপনারা হয়তো ইংরেজিতে 'স' মুভিটা দেখেছেন, হ্যাঁ? সেই 'স' মুভিতে দেখা যায় যে মানুষের চামড়া উঠে ফেলতেছে, গায়ের করতেছে। এরকম না, গা কিরকম করে উঠে। সেটাই হচ্ছে আমাদের এই বীভৎস রস। তারপরে আরেকটা আছে ৭ নম্বরে ভয়ানক রস। এই ভয়ানক রসটা আসে কি ভয় থেকে। আমরা যে হরর মুভিগুলো দেখি, এই ভয়ানক রস থেকে সেটা তৈরি করা হয়। তারপর হচ্ছে রৌদ্র রস। দেখেন রৌদ্র, এই রৌদ্র মানে হচ্ছে যে ক্রোধ, রাগ, হুম? এক মানে রাগ, আমাদের যে ইয়েটা আসে, রাগে ফুঁসে ওঠা, হ্যাঁ? এরকম একটা ভাব যখন, সেটাকে বলা হয় রৌদ্র। তারপরে ৯ নাম্বার হচ্ছে আমাদের শান্ত রস। যেটা আমাদের ভিতরে একটা আলাদা আ কি করবে? আ মনে একটা শান্তি ভাব আসবে। একটা আমরা খুব পিস অনুভব করব মনের ভিতরে, হ্যাঁ? খুব রিল্যাক্সড অনুভব করব। এরকম যখন হয় তখন সেটাকে বলা হয় শান্ত রস। দেখেন আপনারা কিন্তু এরকম অনেক সব ধরনের মুভি কিন্তু আপনারা দেখেন। সব ধরনের গান কিন্তু আপনারা শুনেন। যেমন আমাদের যে মধুর রস, যে আমাদের সাধারণত এই যে প্রিয়ার প্রতি যে গান বা ইয়াগুলা, সেটা হচ্ছে স্নেহরস। হ্যাঁ? বা বীর রস হচ্ছে যে ওই যে আমাদের আ কবি যেভাবে বলছে, "বলবীর বল উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রি।" আবার করুণ রসে আমাদের দুঃখের গান আসে, অদ্ভুত রসে আমরা বিস্ময়ে, ওই যে যেমন আমরা আ অনুভূত হই, হাসিতে হাসি, বীভৎস হতে এরকম আমরা সবকিছু কিন্তু আমরা জানি অলরেডি। তো এই রসটা ৯ প্রকার এবং ৯ ধরনের রস কি, কি আছে আমি সেগুলা একটু আলোচনা করলাম। কারণ এগুলা আমার বুঝতে হলে আমাকে অলংকারটা বুঝতে হবে। এগুলা না বুঝলে আমি অলংকারটা সম্পর্কে বুঝতে পারবো না। তো এখানে আবার রস, স্থায়ী ভাব, অনুভাব, সঞ্চারী ভাব, এগুলো অনেক কিছু আছে। আমি ওদিকে না যাচ্ছি। তো যারা আমাদের ভিডিওটা দেখছেন লাইভে বা YouTube এ দেখছেন, তাদেরকে বলবো যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অথবা আপনারা যদি Facebook আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করুন সবার সাথে। সবাইকে জানানোর অনুরোধ থাকবে। তো আমরা ১ম এ আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আপনারা সবাই হয়তো আমার সাথে পরিচিত আছেন। তারপর আরেকবার বলছি, আমি মেহেদী হাসান, BCS সাধারণ শিক্ষা ক্যাডারে আছি। আ আমি বর্তমানে বান্দরবান সরকারি কলেজে কর্মরত আছি। এবং বর্তমানে এমফিল করছি। পাশাপাশি আপনাদের সাথে সহযোগিতা করার জন্য বিসিএস জার্নির সাথে যুক্ত হয়েছি। তো আমরা ১ম এ আ অলংকার আলোচনা করব। অলংকার জিনিসটা কি? অলংকার আ বলতে আমরা কি বুঝি? অলংকারের যে ইংরেজি শব্দ rhetoric, আমরা যদি rhetoric এর ইংরেজি ইয়েটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে the ability in each case to see all of the available means of persuasion. অ্যারিস্টটল এই অলংকারের সংজ্ঞা দিতে গিয়ে এই কথাটা বলেছেন যে আমাদের এমন একটা কিছু যে আমাদের এর ভিতরে আছে, যেটা দ্বারা সব ধরনের অর্থ প্রকাশ করার একটা কি ইয়েটা আসে যখন, তখন সেটাকে বলা হয় rhetoric, বা আমরা বাংলাতে যেটাকে বলি অলংকার। আমাদের দেখেন বাংলায় বলতেছে অলংকার, মহিলারাও অলংকার পরে, কিন্তু ইংরেজিতে এটাকে বলা হচ্ছে rhetoric। তো এটার অর্থটা বা পারিভাষিক রূপটা আপনাদের জন্য ভুল না হয়, সেটা কিন্তু একটা বিষয়। তো আমাদের যে এই অলংকারে আমরা দেখেন যে অলংকার কি? অলংকারটা হচ্ছে সোজা বাংলায় আমরা যদি অলংকার কি চিন্তা ভাবনা করতে যাই, তাহলে দেখব যে আ আমাদের এই যখন একটা কিছু বাড়তি জিনিস এড করে যখন আলাদা একটা বৈশিষ্ট্য বা আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা মাধুর্য তৈরি করা হয়, তখনই সেটাকে বলা হয় অলংকার। যেমন দেখেন আমরা বাসাতেও ভাত খাই, রেস্টুরেন্টেও ভাত খাই। কিন্তু রেস্টুরেন্টে ভাত খেলে বা রেস্টুরেন্টে যখন আমরা একটু খেতে যাই, ভালো রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে, ওখানে একটু আলাদা কিছু মাল মসলা দেয়। তাই না? এ কারণে রেস্টুরেন্টের খাবারটা আমাদের একটু বেশি ভালো লাগে। তো আমাদের এই যে আ উম অলংকারটাও হচ্ছে এরকম। আবার এই যে মেয়েরা যে বিভিন্ন ধরনের অলংকার পরে, কানের দুল, নাকফুল, তারপর পায়ে নূপুর, গলায় হার, কোমরে বিছা, হ্যাঁ? হাতে চুড়ি।
আংটি এসব কিছু কেন পরে? তারা বাড়তি একটা সৌন্দর্য প্রকাশ করার জন্যই এটা তৈরি করে। এমনিতে একরকম একটা অলংকার পড়তে দেখা যাবে যে তার সৌন্দর্যটা অন্যরকম হয়ে গেছে। তো ঠিক তেমনি সাহিত্যেও স্বাভাবিকভাবে যে আমাদের বর্ণনাটা থাকে সেটা হয়তো অনেকের মনে আম একটা দোলায়িত করতে নাও পারে। কিন্তু যখন এর ভিতরে কিছু এরকম অলংকারের প্রয়োগ করা হয়, তখন লেখকের মনে পাঠকের মনে এটা সম্পর্কে একটা আলাদা একটা কি ভাব তৈরি করে। যেমন আমরা যদি বলি যে তার চুল অনেক ঘন কালো। হ্যাঁ? এই কথাটা এমনি অর্ডিনারি মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি জীবনানন্দ দাশের ভাষায় আমরা যদি বলি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এই যে দেখেন একটু আলাদাভাবে তিনি বলেছেন। এখানে কিন্তু কি আসল সৌন্দর্যটা প্রকাশ পেয়েছে। এমনিতে একটা কথা দ্বারা বোঝাচ্ছে ঘন কালো চুল, আবার দোনোটার অর্থই কিন্তু একই যে ঘন কালো চুল। কিন্তু এখানে জীবনানন্দ দাশ বলতেছে কিভাবে? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আবার একইভাবে আমরা পদ্মাবতীর রূপ বর্ণনার ক্ষেত্রে দেখেছি। পদ্মাবতীর রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবার নাহি ত্রিভুবন মাঝ। হ্যাঁ? আমরা যদি বলতাম যে কি পদ্মাবতী অনেক সুন্দরী, তার তুলনা কি আহ আর হয় না। কিন্তু এটাকে কবি অন্যভাবে বলছে যে আপাতলম্বিত কেশ কুস্তরী সৌরভ মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। মানে তার পা একদম পা পর্যন্ত কিন্তু কুস্তরী সৌরভ এবং চুলের ভিতরে কুস্তরী সৌরভ দেওয়া এবং মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব এবং তার চুল এত বেশি সুন্দর যে এত বেশি ঘন কালো যে সেখানে দৃষ্টি হারিয়ে যায়। তো এভাবে কিছু বাড়তি কথা সাহিত্যে প্রয়োগ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের অলংকার। আর কস্তুরী অর্থটা কি স্যার? কস্তুরী হচ্ছে যে কৃষ্ণমৃগ। কৃষ্ণমৃগ মানে আমাদের হিমালয়ের ওখানে এক ধরনের ওই যে পাওয়া যায়, কালো হরিণ। হ্যাঁ, ওটার যে পুরুষ যে থাকে, আহ হরিণ থাকে, সেই পুরুষ হরিণের যে অন্ডকোষ, হ্যাঁ, সে অন্ডকোষের ওখান থেকে খুব সুঘ্রাণ বের হয়। তো সেই সুঘ্রাণে মেয়ে কৃষ্ণমৃগ আকৃষ্ট হয়। তো ওইটাকেই আহ করে ওইটা মানে সেন্ট হিসেবে প্রাচীনকালে ব্যবহার করা হতো। তো এই যে সনাতনীরা ব্যবহার করে স্যার। সনাতনী না, এটা একসময় সব রাজারাই ব্যবহার করতো, ঠিক আছে? এখন এটা কৃষ্ণ মৃগ যেটা আছে, এই যে কয়েকদিন আগে মানে সালমান খানকে হত্যা করার একটা দিছে। হ্যাঁ, আসলো নিউজে, খুব বেশি ভাইরাল হয়েছে এটা। এ- এটা ওই যে মানে এটা তাদের ধর্মীয় কোনো এজেন্ডা নাই, কিন্তু এটা জাস্ট সম্পূর্ণরূপে একটা বায়াসড একটা বিষয় চলে আসছে এখানে। এখানে আমাদের সিলেটে কস্তুরী একটা রেস্টুরেন্ট আছে স্যার। আমি এটা অনেক দিন থেকে কনফিউজ স্যার। এখন আপনিও বললেন স্যার, এই জন্য। কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা জিনিস, খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। আমরা আসলে জানিও না অনেক জিনিস কোন জিনিস থেকে আসে, আমরা কিন্তু খুব ভ্যালুয়েবল মনে করি। কিন্তু আমরা যদি চিন্তা ভাবনা করি যে এটা কোথা থেকে আসছে, যেমন তিমি মাছের বমি। হ্যাঁ, তিমি মাছের বমি থেকেও কিন্তু অনেক বেশি তৈরি করা হয়, আহ পারফিউম তৈরি করা হয়। তারপর হচ্ছে যে এই যে যে মেয়েরা যে লিপস্টিক দিচ্ছে, ওকে, মেয়েদের এই লিপস্টিক গুলা কিসের দিয়ে তৈরি? এটা মেয়েদের লিপস্টিক তৈরি হয় মাছের আঁশ দিয়ে। হ্যাঁ, আবার ওই যে যে মেয়েরা যে মেকআপ করার সময় গালে যে একটা ব্রাশ দিয়ে ব্রাশের মতো একটা ঘষে, হ্যাঁ, ওই ওই ব্রাশের যে ওইটা তৈরি হয় আহ, বেজির পশম দিয়ে। তো এরকম আমরা কিন্তু অনেক জিনিসই যদি জানতে পারতাম যে এটা কোথা থেকে আসতেছে, তাহলে হয়তো হতো না। তো যাই হোক, আমরা আমাদের বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। দুইটা ছবিতে দেখেন যে খুব অলংকার পরিহিত দুইটা মেয়ে। তো আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে তারা যদি অলংকার না পরতো তাদের সৌন্দর্য একরকম হতো, আবার অলংকার পরার পরে তাদের সৌন্দর্যটা একরকম হয়েছে, তাই না? তো আবার দেখেন অলংকার কিন্তু আবার বেশি হলেও সমস্যা, পরিমিত হইতে হবে। অলংকার যেন বেশিও না হয়, কমও না হয়, আমাদের দুইটাই মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানে আমরা এই জাস্ট অলংকার কি সেটা বোঝানোর জন্য আমি এই দুইটা ছবি ব্যবহার করেছি আপনাদের সামনে। তো আমরা এখানে অলংকার সম্পর্কে অনেক অনেক কথা বলেছে। অনেক আমাদের যে অলংকার শাস্ত্রবিদ যারা ছিলেন তারা একদম বলে গেছেন। দণ্ডী নামে একজন ছিলেন। হ্যাঁ, দণ্ডী তিনি বলেছেন যে যে সকল ধরম কাব্যের শোভা জন্মায় তাহারা অলংকার বলিয়া কথিত হয়। এখানে কাব্য বলতে তিনি
আহ, যে কোনো ধরনের সাহিত্য রচনাকে বোঝাতে চেয়েছেন। আবার বামনাচার্য তিনিও একজন আলংকারিক। তিনি বলেছেন অলংকৃতি মাত্রই অলংকার, মানে যেটা দ্বারা অলংকৃত করা হচ্ছে সেটাই কি অলংকার। যেমন দেখেন অনেক সময় মেয়েরা কিন্তু ফুল দিয়েও সাজে না? তারপর আবার দেখেন এখানে যে পাহাড়ি আমার বান্দরবানে অনেক পাহাড়ি মেয়ে আছে, তারা কি করে ওই যে চন্দন কাদা একটা মতো মুলতানি মাটি সেটা এখানে এখানে লাগায় রাখে, এটা তাদের সৌন্দর্য মনে হয়। আবার ওই যে মুরুং একটা জিনিস আছে, মুরুংটা অনেকে দেখবেন যে পাহাড় থেকে নামে যখন, হ্যাঁ, তাদের মাথায় এভাবে চিরুনি একটা লাগায় রাখে, এটা তার একটা ফ্যাশন তাদের ইয়েতে। তো এই যে অলংকৃতি মাত্রই অলংকার, যেটা দ্বারা সৌন্দর্য বর্ধন করা হচ্ছে সেটাই কি অলংকার। আবার এখানে ডক্টর সুনীতি কুমার বলছে দেখি যে গুণ দ্বারা ভাষার শক্তি বর্ধন ও সৌন্দর্য সম্পাদন হয় তাকে অলংকার বলে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গুণটা দ্বারা আমাদের ভাষাটা একটা শক্তিশালী ভাষা হচ্ছে এবং এটা সৌন্দর্য সম্পাদিত হচ্ছে, তখন এটা আমার অলংকার হিসেবে বিবেচিত হবে। আবার একই কথা আবার বলে গেছে যে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে সবচেয়ে বড় অলংকার হচ্ছে সরলতা। বঙ্কিমের মতে সবচেয়ে বড় অলংকার কি সরলতা। যেমন আমরা হুমায়ুন আহমেদের বইগুলো পড়তে গেলে দেখতে পাবো যে কি খুব সহজ সরল ভাষায় তিনি অনেক জটিল জটিল কথা আমাদের সামনে বলে গেছেন। এই কারণে কিন্তু আমরা হুমায়ুন আহমেদকে বেশি পছন্দ করি বা হুমায়ুন আহমেদের বই বেশি পঠিত হয় আমাদের দেশে। বেশি অলংকার প্রয়োগ করতে গিয়ে অনেক সময় লেখা জটিল হয়ে যায়। তাই আমাদের মাথায় রাখতে হবে যে অলংকার পরিমিত ভালো। দেখবেন আপনারা অনেক সময় বিয়ে শাদী খাইতে যাবেন, হ্যাঁ, অনেকে আছে কি অলংকার শো করার জন্য, হ্যাঁ, কি করবে তার বাসায় যত অলংকার আছে সবকিছু পরে আসে, একদম বিদঘুটে বিদঘুটে লাগে। তখন লাগে কিনা? মেয়েরা কেউ আছো জান্নাত, আছো? জি স্যার, আছি। এরকম পরে দেয় নাকি? তুমি পরে দাও ওরকম? না স্যার। আচ্ছা। তো যাই হোক, এই যে অলংকারটা আমার পরিমিত হতে হবে। তো এই এই যে আহ অলংকার সম্পর্কে আমরা জানলাম। অলংকার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের শব্দ অলংকার, আর একটা হচ্ছে আমাদের অর্থ অলংকার। শব্দ অলংকার জিনিসটা কি? আমাদের সোজা কথা হচ্ছে যে ধ্বনির সাহায্যে সৌন্দর্য সৃষ্টি করা হয় যখন, হ্যাঁ, ধ্বনি তখনই সেটাকে বলা হয় শব্দ অলংকার। শব্দ যোগ অলংকার, শব্দ অলংকার। এই শব্দ অলংকারকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়: অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, বদাভাস। হ্যাঁ, এগুলো আপনারা একটু জাস্ট আমি দ্রুত আলোচনা করে দেবো। এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে আসলে অনেক বিস্তারিত বিষয়। আমরা জাস্ট হালকা হালকা আলোচনা করব, তাহলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা স্যার, হবে। এগুলো তো হুম। এখন পরীক্ষা আসতেছে বিসিএসে। বিসিএস আসতেছে, এই জন্যই তো আমি বিষয়টা দিচ্ছি। কারণ অন্যান্য অনেকে কিন্তু এগুলো পড়ায় না বা অনেকে ওইগুলা পড়ানোর সাহসও পায় না, কারণ এখানে অনেক বিষয় আছে যেটা আসলে নিজে না বুঝলে আরেকজনকে বোঝানো যায় না। হ্যাঁ, তো যাই হোক আমরা একটু দেখি কতটুকু কি করতে পারি। এগুলা আসলে পড়তে গেলে অনুপ্রাস, অনুপ্রাসের ভিতরে আবার অনেক ধরনের ভাগ আছে, যমক, যমকের ভিতরে ভাগ আছে। আমি অত কিছুতে যাব না, জাস্ট আমরা যতটুকু দরকার ততটুকু আলোচনা করব। তো প্রথমে আমাদের শব্দালঙ্কারের একটা উদাহরণ দেই। যেমন এই যে আমরা কাজী নজরুল ইসলামের কবিতা পড়ছি যে কি চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, বাধার বিন্ধা চল, চল রে চল রে চল। এখানে দেখেন, খেয়াল করেন স্যার, এটা লটা অনুপ্রাস না স্যার? হ্যাঁ, স্যার, এটা অনুপ্রাস না? এ তো অনুপ্রাস। তো আমি অনুপ্রাস শব্দালঙ্কারেরই একটা অংশ। তা আমি জাস্ট এখানে ব্যাখ্যা করতে যাচ্ছিলাম যেটা যে লটা, ল ধ্বনিটা, হ্যাঁ, ল ধ্বনিটা বারবার রিপিট হচ্ছে। এই বারবার রিপিট হওয়ার বিষয়টাকে বলা হচ্ছে আমার, যেহেতু ল ধ্বনিটা আমাদের শব্দের ইয়েতে ব্যবহৃত হচ্ছে বারবার, এই কারণে এটা হয়ে গেছে কি একটা শব্দ অলংকার। তো শব্দ অলংকারের ভিতরে আবার অনেকগুলা ভাগ আছে, সেগুলো আমাদের আসবে। সেগুলো মনে করেন এই, যেমন মনে করেন যে অনুপ্রাস। আমরা অনুপ্রাসে আমরা হ্যাঁ বলেন। ইংরেজি সাহিত্যে স্যার এটা অ্যালিটারেশন। আমি তো ইংরেজি সাহিত্যের ইয়া না, আমি ওটা বলতে পারবো না, আপনারা মিলাই দেখিয়ে। ওকে, আমার এত কিছু আসলে মনে থাকে না, আমি শুধু বাংলাতে নিয়ে বলবো। ওকে, যাই হোক, গ্রামার ট্রামার হলে কিছুটা পারা যাবে, কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে জিজ্ঞাসা করতে গেলে একদম আমি এখানে টোটালি কোনো আনসার দিতে চাচ্ছি না, কারণ ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য যেমন অনেক গভীর, ইংরেজি সাহিত্য অনেক স্যার, গভীর, কিন্তু আমি ইংরেজি ব্যাকরণটা। সাহিত্যের স্টুডেন্ট তো, হুম হুম। সেজন্য আচ্ছা বললাম যে আচ্ছা আমরা এই এলিটারেশনের বাংলা হচ্ছে অনুপ্রাস। এলিটারেশন হচ্ছে স্যার যে কোনো আচ্ছা আচ্ছা। ওয়ার্ডের হ্যাঁ, শেষে একটা বর্ণ বারবার উচ্চারিত হবে।
আচ্ছা আচ্ছা এটাই আচ্ছা হচ্ছে বাংলা এখানে, ওই জন্য স্যার বললাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো হয়েছে। তাহলে আমরা অনুপ্রাসে এরকম আরেকটা উদাহরণ দিতে পারি যে কবর কবিতার, যেমন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই যে দেখেন যে তলে জলে, এই যে একটা শব্দের এই যে লাস্টে আমাদের এভাবে যে শব্দের মিল পেলাম আমরা, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে যে কি আহ অনুপ্রাস। বা আরো যদি বলি যে তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান। তো এই যে দেখেন, এখানে আমরা দেখেন প্রাণ জাহান, লাস্টের দুইটা শব্দ আমাদের এভাবে মিলে যাচ্ছে। বা আমরা এরকম বলি যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। ওই যে সমান পুণ্যবান, তো লাস্টের ধ্বনিটা আমার মিলে যাচ্ছে। তাহলে এগুলাকে বলা হচ্ছে আমার কি শব্দালঙ্কার। তো এই শব্দালঙ্কারকে সরি অনুপ্রাস, অনুপ্রাসকে আবার অনেক ভাগে ভাগ করা যায়, অন্তানুপ্রাস, বৃত্তানুপ্রাস, সেকানুপ্রাস, লুটানুপ্রাস, সূত্রানুপ্রাস, আধ্যানুপ্রাস, এরকম অনেকগুলো আবার ইয়েতে ভাগ করা যায়, আমি ওদিকে যাচ্ছি না। আমরা এরপরে চলে যাব যমকে। যমক জিনিসটা আমরা শব্দটা শুনে আমরা বুঝতে পারতেছি, যমক মানে বোঝাচ্ছে যে কি যখন একই শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, কিন্তু দুইবার দুইটা অর্থ প্রকাশ করতেছে যখন, তখন হচ্ছে যে কি সেটা যমক। যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে, খেয়াল করেন বাক্যটা আমি একটু লিখি। ভারত ভারত খ্যাত আপনার গুণে। তাহলে দেখেন এখানে ভারত ভারত দুইটা ভারতের কথা বলা হচ্ছে, ওকে। তাহলে এখানে দেখেন আমাকে বলতেছে যে দুইটা শব্দ ব্যবহৃত হবে, দুইবার ব্যবহৃত হবে, কিন্তু দুইবার দুইটা অর্থ প্রকাশ করবে। তো এই যে দেখেন আমাদের এইখানে এই ভারতটা বোঝাচ্ছে যে আমাদের যে ভারত যে একটা চরিত্র, ভারত মহা ইয়েতে, হ্যাঁ, সরি ভারতের এটাকে ভারত মহাভারত ভারত, স্যার, হ্যাঁ। মহাভারত। আর আরেকটা হচ্ছে যে ভারত মানে দেশ বোঝাচ্ছে, একটা দ্বারা বোঝাচ্ছে ব্যক্তি, আর এটা দ্বারা বোঝাচ্ছে দেশ। তো এমন এইভাবে দুইটা শব্দ পাশাপাশি ব্যবহৃত হয়েছে, হ্যাঁ। তো কিন্তু দুইটা অর্থ কি বোঝাচ্ছে, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। তারপরে এই যে আবার মনে করেন যা নাই ভারতে তা নাই ভারতে স্যার। হম 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 যা নাই ভারতে তা নাই ভারতে, এ দুইটা কথা, এটা দ্বারাও কিন্তু কি আমার দুইটা ইয়া প্রকাশ পাচ্ছে। তাহলে এই যেভাবে যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে যমক। এরপরে আসতেছে আমার শ্লেষ। শ্লেষ মানে হচ্ছে যে একটা শব্দ একবার মাত্র ব্যবহার করবে, ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে আমাদের শ্লেষ বলে। যেমন আমরা যদি বলি যে উম আহ অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার, কপালে আগুন। তাহলে এখানে আমার দেখেন বৃদ্ধ পতি, তো এখানে বৃদ্ধ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বয়স্ক হয়ে গেছে, পতি দ্বারা স্বামী, মানে আমার কথাটা দ্বারা বোঝাচ্ছে যে বুড়ো স্বামী। আসলে কিন্তু এখানে বুড়ো স্বামী বোঝাচ্ছে না, এখানে বৃদ্ধ দ্বারা বোঝানো হচ্ছে যে জ্ঞান জ্ঞান দ্বারা ঋদ্ধ হয়েছে, সে অনেক কিছু জানে। আমাদের বৃদ্ধরা কিন্তু কি অনেক জানে, তাদের অনেক অভিজ্ঞতা, অনেক বেশি ইয়ে হয়। তো এই যে কথাটা বলতেছে একটা, বোঝাচ্ছে আরেকটা, হ্যাঁ, তখন সেটা হচ্ছে যে কি আহ আমাদের ওটা কি বলে শেষ। মানে আমরা অনেক সময় এভাবে বলি না, আম, মানে সুন্দরী, হ্যাঁ দেখছি কজে সুন্দরী নাম রাখছে, ইয়া জেনা সেহারা নাম রাখছে পেয়ারা। তো এই যে এরকম করে আমরা অনেক সময় বলি, তাই না, একটা কথা বলি একটা কিন্তু বুঝায় আরেকটা, তখন সেটাকে বলা হয় শ্লেষ। আবার দেখেন বক্রোক্তি, বক্রোক্তি দ্বারা হচ্ছে যে কোনো কথা সোজাসুজি না বলে একটু ঘুরে ফিরে বললে তখন সেটাকে বলা হয় আমাদের বক্রোক্তি। যেমন গৌরী সেনের আবার টাকার অভাব। এই যে গৌরী সেনের আবার একটা টাকার অভাব, গৌরী সেন মানে হচ্ছে যে এক ব্যবসায়ী ছিল ভারতের ইয়া, সে অনেক মানে টাকার ইয়া করছিল। আহ তো এই যে স্যার, এটাই হচ্ছে আমাদের বক্রোক্তি। হ্যাঁ বলেন। ক্লেশে একটা শব্দ দিয়ে দুইটা মানে দুইটা অর্থ বোঝায় এমনটা না? কোনটা শ্লেষ? জি স্যার।
হ্যাঁ, এটাই তো বললাম যে একই শব্দ ইয়া করে দুইটা অর্থ বোঝায়। এই যে বৃদ্ধপতি মানে এটা দ্বারা বৃদ্ধ জামাই বোঝাচ্ছে না, বোঝাচ্ছে আরেকটা অর্থ বোঝাচ্ছে। সেটা দ্বারা মানে এটা আমাদের অনেকটা রূপক অর্থে ব্যবহার করা হয়। বলা হচ্ছে একটা কিন্তু বোঝাচ্ছে যেমন অতি বড় বিদ্যুপতি সিদ্ধিতে নিপুণ। সিদ্ধিতে নিপুণ মানে গাঁজা খাইছে এরকম বোঝায় সাধারণত সিদ্ধি। গাঁজা খাইতে পারে খুব ভালো। কিন্তু আসলে এখানে গাঁজা খাওয়া বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে তার যে দিব্য দৃষ্টি আছে, সে যে অনেক যে তার যে ইয়া থাকে মানে তার যে আহ, ধ্যানের যে শক্তি সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তো এরকম আর বক্রোক্তি তো হচ্ছে যে একটু বাঁকা ভাবে কথাটা বলে। যেমন একটু কাউকে বক্রোক্তি মানে বাঁকা কথা বলি না আমরা। আহ, যেমন এই যে ইয়াতে আমাদের মেঘনাদ বধ কাব্যে আমরা দেখি রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই যে ভিখারি রাঘব, হ্যাঁ, তো এই যে রাঘব মানে কে? রাম। রামকে ভিখারি বলা হচ্ছে, বাঁকা করে কথা বলা হচ্ছে, মানে তাকে একটু ইনসাল্ট করে কথা বলা হচ্ছে, হ্যাঁ, তখন সেটাকে বলা হচ্ছে যে কি? বক্রোক্তি। এই যে এখানে যখন কাউকে কোনো কটাক্ষ করে বা ইনডিরেক্টলি অপমান করে কথা বলা হচ্ছে, তখনই আমরা শুধু বলতে পারি এটাকে কি বলা হয়? বক্রোক্তি বলা হয়। তো আমাদের পুনরুক্ত বদাভাস, এরপরে আরেকটা আসে আমাদের পুনরুক্ত বদাভাস। একই অর্থবোধক শব্দ যদি একাধিক শব্দ যেটা বোঝায়, একাধিক শব্দ যদি একই চরণে ব্যবহৃত হচ্ছে এবং তা যদি অর্থ বিশ্লেষিত বিভিন্ন অর্থ প্রকাশ করে, তখন তাকে পুনরুক্ত বদভাস বলে। যেমন একটা উদাহরণ দিই আমি, যে তনুতে শরীর ঘষে তোমার সুঘ্রাণ সুঘ্রাণে, আচ্ছা, এতটুকু বলি, খেয়াল করেন, তনুতে শরীর ঘষে তোমার সুঘ্রাণে। তাহলে এখানে তনু দ্বারাও শরীর, শরীর দ্বারাও কি শরীর বোঝাচ্ছে। দুটোর অর্থই কিন্তু এক, দুটোটার দ্বারাই কি বোঝাচ্ছে? আমার শরীর বোঝাচ্ছে। ওকে, কিন্তু কবি এখানে ছিপছিপে একটা তনু বলতে তনু দেহ বা এরকম বলতে ছিপছিপে কোন শরীরের কোন ইয়াকে বোঝানো হচ্ছে আর কি। আমরা নায়িকাকে যেমন আমরা কি হিসেবে কল্পনা করি, নায়িকা ছিপছিপে ধরনের, বিশেষ করে 16-17 বছর বয়সের মেয়েরা কেমন থাকে, হ্যাঁ, এভারেজে, তো ছিপছিপে শরীর যেটা। তো এভাবে যখন আমাদের একই অর্থবোধক একাধিক শব্দ যদি একই চরণে ব্যবহৃত হয় এবং তা যদি অর্থ বিশ্লেষণে বিভিন্ন অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় পুনরুক্ত বদাভাস। তো এই হচ্ছে আমাদের শব্দালঙ্কারের ব্যাপার। আমরা এরপরে আমি এদের নোটটা দিয়ে দিব, অনুপ্রাস কি, অনুপ্রাসের বিভিন্ন ধরনের প্রকারভেদ, আমাদের এগুলা বিস্তারিত আমি এদিকে আলোচনা করতেছি না আপনারা, কারণ অনেক সময় চলে যাবে। আমরা একটু এরপরে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে অর্থালঙ্কার। এই অর্থালঙ্কার মানে অর্থের অলংকার। অর্থ যখন ভিন্নভাবে ইয়া করতেছে, তখন সেই অর্থের কথাটা যখন ভিন্নভাবে প্রকাশ পায়, তখন সেটাকে বলা হয় অর্থালঙ্কার। তো আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলছে যে যাহা দ্বারা বাক্যার্থের চমৎকারিত্ব বর্ধিত হয় তাকে অর্থালঙ্কার বলে। আমাদের শব্দালঙ্কার আর অর্থালঙ্কারের মধ্যে আমাদের পার্থক্য আছে কিছু। সে পার্থক্যটার ভিতরে আছে শব্দালঙ্কারের আবেদন আমাদের কানের কাছে, আর অর্থালঙ্কার আবেদন আমাদের বুদ্ধির কাছে। শব্দালঙ্কারে বাক্যের সঙ্গীত ধর্মের প্রকাশ পায়, অর্থালঙ্কারে তার চিত্র ধর্মের প্রকাশ পায়, মানে অর্থ ভিন্ন ইয়া প্রকাশ পায়। শব্দের পরিবর্তন, শব্দালঙ্কার শব্দের পরিবর্তন সহ্য করতে পারে না, আর অর্থালঙ্কার শব্দের পরিবর্তনে কোনো ক্ষতি হয় না। তো এখানে আমাদের অর্থটা মানে যখন বেশি গুরুত্ব পাচ্ছে, তখনই সেটা বলা হচ্ছে আমাদের অর্থালঙ্কার। তো অর্থালঙ্কারে আবার আমাদের নানা ধরনের প্রকারভেদ আমরা দেখব। খেয়াল করেন, আমাদের শব্দালঙ্কারের সাথে অর্থালঙ্কারের মূল পার্থক্য হচ্ছে যে শব্দালঙ্কার আমাদের কানে শুনতে ভালো লাগে, আর অর্থালঙ্কার আমাদের বুদ্ধির কাছে শুনতে ভালো লাগে। যেমন আমরা অনেক গান আছে, যে গানগুলোর ছন্দ বা মিউজিক আমাদের অনেক শুনতে ভালো লাগে, তাই না? যে আবার কিছু গান আছে যেগুলো গানের চাইতে কথাগুলো বেশি আমাদের কাছে ভালো লাগে, হ্যাঁ, এরকম অনেক গান আমরা শুনি না? যেমন আমরা যদি ওই যে প্রীতমের যে নতুন গানটা,
যে কি হাতে লাগে বেতারে হাত ছাড়া দাও সোনার দেওয়ারে। হ্যাঁ, তো এই যে কিন্তু আবার যদি এখানে গানের ইয়েতে তেমন কোনো ইয়ে নাই, ভেরিয়েশন নাই, কিন্তু আবার তার আরেকটা গান আছে যেখানে আমাদের কথাটা অনেক বেশি ভাবিয়ে তোলে যে মালোমা ঝুলুজি রঙে ভরা গঙ্গে বাইতে আইলাম। হ্যাঁ, এই যে কথাটা এখানে আমাদের অনেক একটা ইনার মিনিং আমাদেরকে সে বুঝাতে চাচ্ছে। তো এই যেটা আমার কাছে আহ, মনের ভিতরে বুদ্ধির কাছে সুন্দর লাগবে সেটা হচ্ছে অর্থলঙ্কার, যেটা কানে ভালো লাগবে সেটা হচ্ছে আমাদের শব্দালঙ্কার। তো শব্দালঙ্কারে 5 ধরনের পাই আমরা। একটা হচ্ছে সাদৃশ্যমূলক, বিরোধমূলক, শৃঙ্খলামূলক, ন্যায়মূলক এবং গূঢ়ার্থ প্রীতিমূলক। আমি একটু প্রত্যেকটা নিয়ে একটু বিস্তারিত মানে হালকা পাতলা একটু আলোচনা করবো। সাদৃশ্যমূলক অর্থালঙ্কার হচ্ছে যে আহ একই বাক্যে যেমন একাধিক বা দুই ধরনের কোনো কিছুর অন্তর্নিহিত কোনো না কোনো সাদৃশ্যের উপর নির্ভর করে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে সাদৃশ্যমূলক অলঙ্কার বলে। যেমন কালো রাত হতাশার মতো আমার আশার দিনকে ঢেকে দিল। খেয়াল করেন, বলতেছে যে কি কালো রাত হতাশার মতো আমার আশার দিনকে ঢেকে দিল। এই যে কালো রাত হতাশার মতো আমার আশার দিনকে, হ্যাঁ, তাহলে এই যে এখানে আমাদের অর্থ আমাদের কি করতেছে, একটা বাক্যে বিভিন্ন ধরনের শব্দ আমাদের অন্তর্নিহিত কোন একটা আমাদের অর্থ প্রকাশ করতেছে, এটাকে বলা হচ্ছে আমাদের সাদৃশ্যমূলক। এই যে হতাশা, হতাশার সাথে কালো রাত আমরা এরকম যেন একটা মিল পাচ্ছি, তাই না? আশার সাথে দিনকে একটা আমরা মিল পাচ্ছি। যেমন রাত্রি শেষ কথাটা যদি বলি, রাত্রি শেষ দ্বারা আমরা একটা কি কোনো একটা বিপদের শেষ হওয়া, কোনো একটা সংকটময় সময়ের শেষ হওয়া ইত্যাদি আমরা বুঝে থাকি। তো এর ভিতরে আমাদের আবার সাদৃশ্যমূলকের ভিতরে অনেক ধরনের আছে, উপমা, উৎপ্রেক্ষা, রূপক ইত্যাদি ইত্যাদি। এগুলোতে আমি আর না যাই, এগুলো আমি কারণ এগুলো যদি বিস্তারিত আলোচনা করতে যাই শুধু অর্থালঙ্কার আলোচনা করতে আমাদের 2-3 দিন সময় লেগে যাবে। তো আমাদের এরপরে হচ্ছে যে বিরোধমূলক। তো বিরোধমূলকে আমাদের হয় কি যে বলে একটা কিন্তু আমার যখন ইয়ে করে অন্য কিছু বোঝাচ্ছে অর্থের ভিতরে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের বিরোধমূলক ইয়া। আবার শৃঙ্খলামূলক, ন্যায়মূলক, গূঢ়ার্থ প্রীতিমূলক। তো আমরা এখানে এই এই যে এখানে আমরা বিরোধমূলক ইয়েতে দেখি, যেমন এই যে যখন দুটি বস্তু আপাত দৃষ্টিতে বিরোধী মনে হলো তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এদের ভিতরে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নাই, তাকে বিরোধাভাস অলঙ্কার বলে। যেমন ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। খেয়াল করেন, এই যে শিশুদের অন্তরে ঘুমিয়ে আছে একটা ইয়া, তাহলে এখানে আমাদের প্রকাশ পাচ্ছে যে কি ঘুমিয়ে আছে কথাটার সাথে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই আমরা সাধারণত বলি না সরকার ঘুমিয়ে আছে, প্রশাসন ঘুমিয়ে আছে, এটা একটা দ্বারা বোঝাচ্ছে যে তার কোনো অকর্মণ্য একটা ভাব। কিন্তু এখানে কিন্তু অর্থটা আমার অন্যরকম মিনিং করতেছে যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, বা আমাদের ভবিষ্যৎ আমাদের ভিতরে কি সুপ্ত অবস্থায় আছে, এই কথাটা বোঝানোর জন্য কথাটা বলা হয়েছে। এরকম হলে তখন সেটাকে বলা হয় বিরোধমূলক ইয়া অলংকার। আমরা বিরোধমূলকের পরে আমরা দেখবো যে আমাদের আরো আছে যে অসঙ্গতি। যদি কার্য যদি ভিন্ন স্থানে আশ্রয় থাকে তখন অসঙ্গতি অলংকারটা আমরা দেখি। তারপর আবার যেমন এই যে এখানে তুই হাসলে সূর্যি হাসে, ফুল ফোটে বনে, নেচে ওঠে বিয়ে বাড়ির কোণে, তুই কাঁদলে বৃষ্টি নামে মিষ্টি মায়ের মনেও। তো এই যে এখানে আমাদের হাসির সাথে তার এই যে তার কান্না, হাসির সাথে তার বৃষ্টি, ফুল ফোটা, এই যে যেগুলো সবকিছু কি আহ ইয়া আছে। তো এই যে যখন এটাকে বলা হচ্ছে তখন সেটাকে বলা হয় অসঙ্গতি। আমরা এরপরে দেখবো শৃঙ্খলামূলক অলংকার। যেমন একটি কারণের কার্যের পরবর্তী আরেকটা কারণ হচ্ছে একটার সাথে চেইন রিঅ্যাকশন যেটাকে বলি আমরা, তখন সেটাকে বলা হয় শৃঙ্খলামূলক। যেমন এই যে লোভে পাপ, পাপে মৃত্যু, হ্যাঁ,
তো এই যে এখানে দেখেন লোভ করছে, লোভ করার ফলে পাপ হয়েছে, পাপ হওয়ার ফলে আমার মৃত্যু হয়েছে, এভাবে চেইন রিঅ্যাকশন, লোভ থেকে পাপ, পাপ থেকে মৃত্যু। তো এই যে এভাবে যখন বোঝানো হয় তখন সেটাকে বলা হয় কি শৃঙ্খলামূলক অলংকার। আরেকটা আছে আমাদের ন্যায়মূলক অলংকার। এই জগতে যেমন শিল্পী যখন তার সৃষ্টিতে ন্যায়মূলক সূত্রে খেয়াল করেন আশ্রয় অলংকারের আকারে প্রকাশ করে তখন সেটাকে ন্যায়মূলক অলংকার বলে। যেমন এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মানে এখানে সে বলতে চাচ্ছে যে ন্যায়মূলক কথাটা যে আমাদের যারা রাজা আছি, আমরা যারা ধনী আছি, তারা শুধু চায় আর চায়, তারা এত না চাইলে কিন্তু এত অভাব হতো না। তো যে আমরা একটা উই আর 99 একবার একটা আন্দোলন হয়েছিল, উই আর 99 এরকম একটা আন্দোলন, এটা সম্পর্কে আপনারা জানেন কেউ? উই আর 99। আচ্ছা, শুনছিলাম, মনে নাই এখন। আচ্ছা, এই উই আর 99 আন্দোলনটা হচ্ছে যে পৃথিবীর যত সম্পদ আছে, ওকে, মনে করেন পৃথিবীর টোটাল সম্পদ হচ্ছে 100, ওকে, জি স্যার, জি স্যার। এই 100% সম্পদের ভিতরে আমাদের পৃথিবীর মোট জনসংখ্যার 1% এর কাছে সমস্ত সম্পদ আছে সম্পত্তি 99%, আর বাকি 99% জনগণের কাছে আছে মাত্র 1% সম্পদ। এই জন্য এটা নাম দিয়েছিল উই আর 99। ঠিক আছে, মানে আমাদের 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 এই যে 99% পৃথিবীর টোটাল 99% মানুষের কাছে সম্পদ আছে 1%, আর বাকি 1% মানুষের কাছে সম্পদ আছে 99%। তাহলে এই যে সম্পদের অসমবন্টন, আসলে সৃষ্টিকর্তা কিন্তু যে আমরা বলি না যে রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ সবাইকে দিয়ে রাখছে, হ্যাঁ, কিন্তু এই মানুষের কারণেই মানুষ কি হচ্ছে, নানা ধরনের ঝামেলায় পড়তেছে। তো যাই হোক, এই হচ্ছে ন্যায়মূলক অলংকার। এরপর হচ্ছে গূঢ়ার্থ প্রীতিমূলক অলংকার, মানে আমাদের কোনো কথায় বা কিংবা কবিতায় যেমন এমন একটা অর্থ থাকে যেটা মানে কোনো গভীর অর্থ প্রকাশ করতেছে, গূঢ়ার্থ প্রকাশ করতেছে, হ্যাঁ, কবি তখন এটাকে উপস্থাপিত করেন, তখন সেটাকে বলা হয় গূঢ়ার্থ প্রীতিমূলক অলংকার। যেমন কখন মিলন হবে সুধানু যখন, হাসি প্রিয়া নীলপদ্ম কইল নিমিলন। তো রইল নিমিলন মানে যে আমি কখন মিলন হবে, যখন আমি জিজ্ঞাসা করলাম, প্রিয়া হেসে তার নীলপদ্ম চোখটাকে কি বন্ধ করে রাখলো। তো এই যে আমাদের অর্থ একটা প্রকাশ পাচ্ছে, যে গভীর অর্থ প্রকাশ পাচ্ছে। আসলে আমরা অনেক সময় এটা কবিতা বুঝতে আমাদের অর্থ অলংকারটা ভালো করে বোঝা দরকার। কারণ আমরা অনেক সময় দেখবেন যে কবিতা পড়তেছি বুঝতেছি না, আসলে কেন বুঝতেছি না, কারণ আমরা এটা বোঝার চেষ্টা করতেছি না, 1 নম্বরে। আর 2 নম্বরে হচ্ছে যে এই যে অর্থ অলংকার গুলা সম্পর্কে আমাদের আইডিয়া একদমই নাই। আমাদের আসলে একটা কবিতা বুঝতে গেলে অনেক বিষয় জানতে হয়, অনেক ইতিহাস, ঐতিহ্য, ছন্দ, বিভিন্ন শব্দের অর্থ, বিভিন্ন মিনিংস, হ্যাঁ, কারণ কবিরা কিন্তু বিশাল ইতিহাস মাত্র কয়েকটা শব্দে লিখে দিবে। তো এই যে কথাগুলো, আহ এই কারণে আমরা খুব সংক্ষিপ্তভাবে অনেক বড় কথা বলা হয় দেখে আমরা কবিতাগুলো অনেক সময় বুঝতে পারি না। আপনি দেখবেন যে টপিক আপনার সাথে মিলতেছে, সেই টপিকটা আপনি যখন আহ ওই বিষয় সম্পর্কে জানবেন তখন দেখবেন যে আরে এটা তো অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। যেমন আমি এই যে একটা আবু জাফর ওবায়দুল্লাহর একটা কবিতা আছে যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল। তাহলে এখন অনেকে বলবে যে হাতের করতলে আবার পলিমাটির সৌরভ মানে কি? কিন্তু আমরা যদি এটা বিবেচনা করি যে আমাদের এই যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, আমরা ভাটির দেশ, আমাদের এখানে প্রচুর পলিমাটি হয়, এই কারণে আমাদের মাটিটা অনেক বেশি উর্বর। এবং এই কৃষি সম্প্রদায়কে বোঝানোর জন্য, আমাদের পূর্বপুরুষরা যে কৃষিজীবী ছিল সেটাকে বোঝানোর জন্য তার করতলে, করতল মানে কি হাতের তালু, পলিমাটির সৌরভ ছিল কথাটা বোঝানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের গূঢ়ার্থ প্রীতিমূলক অলংকার। তো আমরা এই অলংকার নিয়ে আলোচনা করলাম। তো অলংকারের পরে এখন আমরা আলোচনা করব ছন্দ। ছন্দ নিয়ে আমাদের পরীক্ষা ইদানিং বেশ প্রশ্ন আসতেছে, বিশেষ করে ছন্দ নির্ণয় বা ছন্দের এগুলো বিভিন্ন কিছু আলোচনা করে। তো ছন্দের আলোচনাতে আমাদের প্রথমে আসতে হবে যে আমাদের মাথায় রাখতে হবে যে কাব্যের রস ঘন শ্রুতিমধুর বাক্যে শৃঙ্খল সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। খেয়াল করেন, সুশৃঙ্খল ধ্বনিবিন্যাস, ওকে, এই ধ্বনিবিন্যাস থাকার কারণে আমার ছন্দ তৈরি হচ্ছে। তো কবিতায় এই যে সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে কিন্তু কি করে শব্দগুলোকে সাজায়, ফলে সেটা আমাদের সামনে শুনতে ভালো লাগে।
আমাদের এটা বুঝতে ভালো লাগে। এই যে আমরা যে অর্থালঙ্কার পড়লাম, শব্দালঙ্কার পড়লাম, এগুলোতে সবকিছুতেই কিন্তু কি এই ছন্দের একটা ব্যাপার থাকে। আমাদের পুরো পৃথিবীটাই চলতেছে একটা ছন্দের উপর। আপনার পড়ালেখাতেও একটা ছন্দ থাকতে হবে। আপনার যদি ছন্দ না থাকে, কোনোটা যদি তাল কেটে যায়, তাহলে কিন্তু আমি ওইটা কি অনেক বেশি কি করতে হয়, এটার জন্য সাফার করতে হয়। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ছন্দ সম্পর্কে পড়ার আগে যে ছন্দ সবসময় উচ্চারণের সাথে সম্পর্কিত, বানানের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কখনো দেখবেন যে মূর্ধন্য, কখনো দন্তন্য, হ্যাঁ হ্যাঁ, এই যে রবিন্দু র, ডবিন্দু র, এইগুলোর সাথে আমাদের আসলে র উচ্চারণটাই আমাদের আসল। এখানে আমার কোন আছে, বানানো কি আছে, সেটা আমার দেখার বিষয় নয়। তো আমাদের ছন্দের কি জানতে গেলে ছন্দ সম্পর্কে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেই ছন্দের উপকরণ সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা এখন সেগুলো জানবো। তো প্রথমে আসে আমাদের অক্ষর। অক্ষর কাকে বলে? আমরা সাধারণত অনেকে অক্ষর কাকে বলে বললে বলি যে স্বরে স্বরে ক খ, এগুলো হচ্ছে আমাদের অক্ষর, কিন্তু না। ইংরেজিতে একটি এটাকে শব্দের বলা যতটুকু হয়, একসাথে ইংরেজিতে এটাকে বলা হয় কি? সিলেবেল। ভেরি গুড, সিলেবেল। এই সিলেবেলকে বলা হচ্ছে বাংলায় অক্ষর। মানে আমরা একটা শব্দ উচ্চারণ করতে গেলে আমার কয়টা স্টেপে, হ্যাঁ, আমার সেইটা উচ্চারণ করতে পারতেছি, সেই কয়টা স্টেপকে বলা হচ্ছে সে কয়টা অক্ষর। যেমন আমরা যদি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ এই শব্দটা আম, উচ্চারণ করতে যাই, কয়টা স্টেপে এটা উচ্চারণ করতে হয়? বাং, দুইটা স্যার, লা, তিনটা স্যার। বাংলাদেশ তিনটা, তিনটা। তাহলে আমার এখানে অক্ষর তিনটা আছে অক্ষর, তিনটা। তিনটা। ঠিক আছে। তাহলে এই যে আম, আমরা এখানে দেখতে পেলাম যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যে অংশটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বা দল বলে। অক্ষরের আরেকটা নাম হচ্ছে যে কি? দল। ওকে, এটা আবার রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি না। এই দল মানে হচ্ছে যে এই অক্ষর, মানে আমরা কোন অংশটাকে একসাথে করতে পারতেছি, কতটুকু অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে। এই অক্ষর আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে যে মুক্তাক্ষর এবং আরেকটা হচ্ছে যে বদ্যাক্ষর। অক্ষর দুই ধরনের, কি কি? একটা হচ্ছে মুক্তাক্ষর, আরেকটা হচ্ছে যে কি? বদ্যাক্ষর। বদ্যাক্ষর। তো মুক্তাক্ষর কাকে বলে? মুক্তাক্ষরটা হচ্ছে আমাদের যেই অক্ষরটা উচ্চারণ করতে গেলে আমরা এটাকে নিঃশ্বাসের মতো টানতে পারবো, সেটাকে বলা হয় আমাদের মুক্তাক্ষর। যেমন খেয়াল করেন, আমি যদি এখানে করি, এই যে বাং লা দেশ, তাহলে আমি এখানে বাং, থেমে যেতে হচ্ছে, এটা হচ্ছে আমার বদ্যাক্ষর, যেখানে আমার থেমে যেতে হবে। আর লা, আমি ইচ্ছা মতো লা টানতে পারতেছি, তাই না? লা এভাবে টানতে পারতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে আমার মুক্তাক্ষর। আবার দেশ, থেমে যেতে হচ্ছে, তখন সেটা হয়ে গেছে আমার বদ্যাক্ষর। তো আমার মুক্তাক্ষর প্রকাশ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, আর বদ্যাক্ষর প্রকাশ করার জন্য এইভাবে একটা মাত্রা দেওয়া হয়। তাহলে আমাদের দেখেন যে আমরা যদি বাংলাদেশের পরে যদি আমরা মনে করেন আমার স্যার, ভারত, আমার হ্যাঁ, ভারত যদি শব্দটার অক্ষর করি, তাহলে ভারত। অনেক লম্বা। ওকে, তাহলে এইভাবে আমাদের এই শব্দটা, বা আবার মনে করেন সুন্দর, হ্যাঁ, সুন্দর, সুন্দর, দুটোই আমার কি? বদ্যাক্ষর। বুঝা গেল? তাহলে আমার এই যে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর জিনিসটাকে চিনতে পারছি আমরা, আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। না স্যার। ওকে, এরপরে আসতেছে আমাদের অক্ষরের পরে, অক্ষরের আমাদের সম্পর্কে ছন্দ জানতে পারলাম আমরা। এরপরে আসতেছে আমাদের জ্যোতি। তো আমাদের কোন কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের সুবিধার জন্য আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা কি উচ্চারণ বিরতি নিয়ে থাকি। সেই উচ্চারণ বিরতি নিয়ে থাকার যে সময়টা, তাকে বলা হচ্ছে কি? জ্যোতি। তো কবিতার ছন্দের আদর্শের প্রতি লক্ষ্য রেখে থামতে হয়, তার নাম আমাদের জ্যোতি। যেমন দেখেন, এই যে একলা ছিলেম কুয়োর ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। তাহলে এই যে এখানে আমাদের জ্যোতি বলা হচ্ছে। তো কখনো সেই জ্যোতি আবার এই যে একলা ছিলেম, আমি এই যে এখানে করতেছি একটা, হ্যাঁ, এই যে এই অংশটা, এটা একটা জ্যোতি। কুয়োর ধারে নিমের ছায়া তলে, তলে এখানে আমার শেষ হয়েছে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। তাহলে এই যে আমি একটু একটু মানে কি নিচ্ছি, আর রেস্ট নিচ্ছি, বা একটু একটু থামতেছি, হ্যাঁ, সেই থামাটাকে বলা হচ্ছে আমার জ্যোতি।
আবার এই যে অংশ জ্যোতি ইয়া করে বলা হচ্ছে, এই অংশটা যেখানে আমি জ্যোতি নিচ্ছি, যেখানে মানে এই এখানে একটা পাঠ হয়ে গেছে না, এই পাঠটাকে বলা হচ্ছে যে কি পর্ব। এটা হচ্ছে আমার জ্যোতি আর এটা হচ্ছে আমার পর্ব। এই অংশটা হচ্ছে যে কি পর্ব। আর এই যে এটাকে বলা হচ্ছে যে কি যেখানে আমি থামতেছি সেই স্পেসটাকে বলা হচ্ছে আমার জ্যোতি। অনেকেই পর্ব আর জ্যোতি গুলাই ফেলে। মনে রাখতে হবে যে জ্যোতিটা হচ্ছে যে থামার জায়গাটা, আর থামার জায়গার আগ পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হচ্ছে আমার পর্ব। তাহলে এভাবে পুরো একটা পর্ব, আর একটা আছে যে সম্পূর্ণ পর্ব, অসম্পূর্ণ পর্ব। ওকে, তাহলে যেমন এটা হচ্ছে যে আমার এখানে 4টা ইয়েতে আছে, আর এখানে আছে আমার অর্ধেক 2। তো আমরা এখানে পর্ব মাত্রা বিচরণে ইয়ে করতেছি, সেই মাত্রাটা আমরা পরে আলোচনা করব। তো এই যে এখানে একটা মাত্রা, একটা অক্ষর উচ্চারণের সময় যে প্রয়োজন হয় তাকে মাত্রা বলে। বাংলায় মাত্রা সংখ্যা নির্দিষ্ট নয়, এক এক ছন্দে এক এক ধরনের মাত্রা সংখ্যা এক এক রকম হয়ে থাকে। যেমন দেখেন, এই যে আমাদের সোজা কথা, আমরা যে ছন্দগুলো জানি যে ছন্দটা 3 ধরনের ছন্দ আছে, আমরা সেটা পড়বো একটু পরেই। আমাদের ছন্দের যে বিভিন্ন ইয়ে আছে সেই ছন্দগুলো পড়বো, তখন আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা জানি যে ছন্দ স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। তো তিনটাতে আমাদের এক এক ধরনের মাত্রা সংখ্যা হিসাব করা হয়। কখনো বদ্যাক্ষর 1 মাত্রা, কখনো মুক্তাক্ষর 1 মাত্রা, কখনো বদ্যাক্ষর 2 মাত্রা, কখনো মুক্তাক্ষর 1 মাত্রা। শুধু আমাদের মনে রাখতে হবে যে মুক্তাক্ষর সব ছন্দে 1 মাত্রা, কিন্তু বদ্যাক্ষর কিছু কিছু জায়গায় 2 মাত্রা, কিছু কিছু জায়গায় 1 মাত্রা। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমাদের এরপরে আসে শ্বাসাঘাত। শ্বাসাঘাত মানে একদম শব্দের শুরুতে আমরা যে ইয়েটা ব্যবহার করি সেটাকে বলা হয় শ্বাসাঘাত। হ্যাঁ, পদ বা চরণ আছে। পদ বা চরণ মানে হচ্ছে যে আমরা যে একটা বাক্য যে পূর্ণ ইয়া, একটা পুরো লাইন বা ইয়া, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে আমাদের পদ বা চরণ। দেখান বিরতির জন্য এই যে এখানে দীর্ঘ 2, এই যে বলছে দিকে দেখেন, দীর্ঘ জ্যোতি বা পূর্ণ জ্যোতি ছাড়াও 2 জ্যোতির মধ্যবর্তী বিরতির জন্য মধ্যজ্যোতি ব্যবহৃত হয়। 2 দীর্ঘ জ্যোতির মধ্যবর্তী অংশকে চরণ বলে। যেমন তরুতলে আছি একলা পড়িয়া, দলিত পত্র শয়নে। তাহলে এখানে 2টা পর্ব আছে, এখানে 2টা পর্ব আছে। এই 2টা পর্বের মাঝখানে একটা আছে আমাদের, সেটা কি মধ্যবিরতির জন্য আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে মধ্য জ্যোতি। তো এই মধ্যজ্যোতির যে ইয়ে যেটা আছে সেই অংশটাকে বলা হচ্ছে যে 2টা পর্ব মিলে একটাকে বলা হচ্ছে যে কি এই যে পদ। ঠিক আছে, আর পুরাটা লাইনটাকে বলা হচ্ছে একটা চরণ। বুঝা গেছে? একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে, আমি আরেকবার খেয়াল করেন। দেখেন আমরা এর আগে পড়ছিলাম যে কি, এর আগে আমরা কি পড়ছিলাম, এই যে একটু আগে পর্ব পড়ছিলাম, তাই না? এই যে পর্ব, এখানে কয়টা পর্ব আছে? 4টা পর্ব আছে। 4টা পর্ব 4টা জায়গায় থামছিল। এই থামার জায়গাগুলোকে বলা হচ্ছে জ্যোতি। আর যখন এই যে আমার এখানে দেখেন বিশাল, এখানে আমার অনেক বড় একটা লাইন, কবিতার লাইন, সেই পুরো লাইনটাকে বলা হচ্ছে আমার চরণ। কিন্তু পদ বলা হয় কোনটাকে? এই যে যখন আমার মাঝখানে একটা মধ্যজ্যোতি থাকবে, মানে দুইটা দীর্ঘ 2টা জ্যোতির ভিতরে, হ্যাঁ, আমাদের মাঝখানে আর একটা বড় জ্যোতি থাকে, তখন সেটাকে বলা হয় মধ্যজ্যোতি। এই মধ্যজ্যোতির আগের অংশটা, এটাকে বলা হচ্ছে একটা পদ, এই অংশটাকে বলা হচ্ছে একটা পদ। বুঝা গেছে? আর পুরাটা লাইন এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে যে কি চরণ। চরণ শব্দের অর্থে আমরা এটা পাই, কিন্তু এখানে চরণ শব্দের অর্থে আমরা যে কবিতার লাইন সেটাকে বলা হচ্ছে। স্তবক, সোজা কথা হচ্ছে কবিতায় যে বিভিন্ন ধরনের যে আমাদের প্যারা থাকে, হ্যাঁ, সেই প্যারা গুলোকে বলা হচ্ছে এক একটা স্তবক। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে আমাদের স্ট্যানজা। আর মিল হচ্ছে যে একাধিক পর্ব বা চরণের শেষে একই রকম ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ব্যবহারকে বলা হয় মিল। যেমন মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে নাই মোর হাত, দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই আর ভাত। তাহলে এই যে হাত আর ভাত, দেখেন তো এই দুইটার সাথে আমাদের ধ্বনিগুচ্ছ মিল আছে কিনা, ত আছে কিনা। আত আত দোনোটাতে কিন্তু আত আত ধ্বনিটা সর্বশেষে আসতেছে। তাহলে এরকম যখন আমরা, যেটাকে আমরা বাংলাতে কি বলি, ওই যে ছন্দ ইয়েতে বলছিলাম একটু আগে, শব্দালঙ্কারের ইয়েতে অনুপ্রাস। তাহলে এই যে ওই যে এই যে মিল থাকা যেটাকে বলা হচ্ছে, সেই মিলটাকে বলা হচ্ছে আমাদের কি মিল। ওকে, ধ্বনিগোচ্ছের মিল ব্যবহারকে বলা হয় মিল। তো আমরা বাংলা ছন্দ আছে, আমরা বাংলা ছন্দের ইয়েতে 3 ধরনের ছন্দ পেয়েছি: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। তো স্বরবৃত্ত ছন্দ আমরা কবিতা পড়ছি ছোট থেকে নানা ধরনের,
যে ছবি ছোটদের নানা কবিতা, যেমন হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের থারা দুটো শিং তারা হাট্টিমাটিম টিম। হ্যাঁ, তো এই যে ছন্দটা, এটাকে বলা হচ্ছে আমার স্বরবৃত্ত ছন্দ। আর মাত্রাবৃত্ত ছন্দটা হচ্ছে যে একটু স্লো, যেমন সোনার তরী কবিতায় গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তো এই যে এটা আমি একটু ইয়াতে করে বলেছি, বেশি দ্রুতও না বেশি স্লো না। আর অক্ষরবৃত্ত ছন্দটা একটু একদম মানে বেশি স্লো। ওকে, যেমন এতক্ষণে পরিন্দ দাদি মহিলা কব হিসাবে, হ্যাঁ, জানিন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এই যদি একটু স্লো ইয়াতে বলতেছি তখন সেটাকে বলা হচ্ছে আমার অক্ষরবৃত্ত ছন্দ। আমরা যদি এটাকে সহজে বুঝতে চাই, স্বরবৃত্ত ছন্দটাকে আমরা যদি একদম বাচ্চা মেয়ে, ওকে, বাচ্চা মেয়ে হিসেবে যদি আমরা দেখি, স্বরবৃত্ত ছন্দটা হচ্ছে একদম দ্রুত। দেখবেন বাচ্চারা খুব দ্রুত তিরিং বিরিং করতেছে, দ্রুত চলে, হ্যাঁ। আর মাত্রাবৃত্ত হচ্ছে যে আমাদের যুবতী যুবতী মেয়ে, যুবতী মেয়েরা দেখবেন যে কি খুব মেপে মেপে হাঁটে, তাই না? ইয়া করে মানে বেশি একটা ইয়ে করে আসে, খুব ইমার্জেন্সি না হইলে দৌড়াবে না। যত ইমার্জেন্সি হোক তারা কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট গতির উপরে ইয়ে হয় না। আর অক্ষরবৃত্তটা হচ্ছে একদম স্লো, তাহলে আমি এটাকে বলতে পারি বুড়ি। বুড়িরা কি হয়, একদম স্লো হাঁটে, তাই তো? তো এরকম হলে তখন সেটা হচ্ছে অক্ষরবৃত্ত। তা আমি এই স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে আমি কয়েকটা উদাহরণ নিয়ে একটু ব্যাখ্যা করব কিভাবে ইয়ে হয়। আমাদের স্বরবৃত্ত ছন্দে মাথায় রাখতে হবে যে তাল, লয় ইত্যাদি সহযোগে পড়া হয়, সেই সকল স্বরবৃত্ত ছন্দকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। এবং এটা আমাদের এই ছড়ার শিশুদের কাছে বেশি এটা কি হয়, আহ মানে আনন্দদায়ক হয়, শিশুরা বেশি পছন্দ করে এই ছন্দে ইয়া করতে। আমাদের সাধারণত এই ছন্দগুলোতে চার মাত্রার, প্রতিটা পর্ব চার মাত্রার হয়। প্রতি পর্বের প্রথমে শাসাঘাত থাকে এবং সব দল এক মাত্রা হয়ে থাকে এবং দ্রুত লয়ে থাকে, এবং আবৃত্তি করার সময় দ্রুত পড়া হয়। যেমন এই যে আমরা এই যে কাজলা দিদি যে কবিতাটা আছে, সেই কবিতাটা আমাদের স্বরবৃত্ত ছন্দের একটা খুব ভালো একটা উদাহরণ। যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে শাসাঘাত ব্যাপারটা, এই শাসাঘাতটা দেখেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। তাহলে আমি এখানে ব, ম, ট, ও এগুলো একটু আমি প্রেসার দিয়ে কথাটা বলতেছি, তাই না? একটু ঝোঁক পড়তেছে এটার উপরে, শব্দগুলোর উপরে। এই যে ঝোঁক পড়াটাকে বলা হচ্ছে আমার শাসাঘাত। তা আমাদের আমরা যদি ছন্দ বিশ্লেষণ করি, এতে দেখেন বাস, আমরা এটা কি এক মাত্রা, বা আমাদের অক্ষর বিশ্লেষণ করে ফেলি আগে, বা গা নের, মা উপর, ছাদ উঠেছে ওই, তাই না? এভাবে যদি আমরা এখন বিশ্লেষণ করি তাহলে দেখেন আমি এটা কি অক্ষর বিশ্লেষণ করে ফেলছি। এখন আমি মাত্রা বসাবো। আমরা জানি যে স্বরবৃত্ত ছন্দে সবসময় কি অক্ষরবৃত্ত মুক্তাক্ষর হোক আর বদ্যাক্ষর হোক এক মাত্রা। তাহলে আমি এখানে মাত্রা দিয়ে বসাই, এই যে বাস এক, এখানে এক, এখানেও এক, এখানেও এক। তাহলে দেখেন তো কয়টা মাত্রা হলো, এক দুই তিন চার, চারটা। আবার এখানে এক দুই তিন চার, এক দুই তিন চার এক। তাহলে আমার দেখেন এইভাবে মাত্রা বিশ্লেষণটা হয়েছে কিনা, 4+4+4+1। ঠিক আছে? তাহলে এইভাবে সাধারণত স্বরবৃত্ত ছন্দে মূল পর্ব, এই যে আমাদের প্রতিটা পর্ব, এই যে একটা পর্ব, এই একটা পর্ব, এই একটা পর্ব, আর এটা হচ্ছে যে কি অর্ধ পর্ব। তাহলে আমাদের মূল পর্বগুলো প্রত্যেকটা, এটাও 4, এটাও 4, এটাও 4, এটা 1, এভাবে করে প্রত্যেকটা ইয়াতে আমাদের মেনে নেয়া লেখা হয়েছে। কবিরা কিন্তু এগুলো হিসেব করে লিখে, ওই খালি এমনি মনে আসছে লিখে দিচ্ছে তারপরে এরকম না। তারা অনেক, যারা ভালো কবি তারা অনেক চিন্তা ভাবনা করে, লেখে, স্টাডি করে, ইয়ে করে, ছন্দ মিলায়, ছন্দ এটা না হলে কেটে আরেকটা লেখে, এরকম করতে করতে মিলাতে থাকে তারা। তো এটাকে বলা হচ্ছে আমার স্বরবৃত্ত ছন্দ। এরপরে আসতেছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দেতে নানা ধরনের পর্ব থাকে। আমাদের পর্বগুলো কখনো 4, 5, 6, 7, এখানে কিন্তু কোনো কি থাকে না, নির্দিষ্ট থাকে না, কখনো 4 মাত্রা, কখনো 7 মাত্রা, কিন্তু সর্বোচ্চ 7 মাত্রা হয়ে থাকে। তা আমাদের এখানে মাথায় রাখতে হবে যে সোজা কথা, মুক্তাক্ষর হলে 1 মাত্রা, বদ্যাক্ষর হলে 2 মাত্রা।
তাহলে আমরা এখানে যদি এই কবিতার আবৃত্তিটা স্বরবর্তীর চেয়ে ধীর হয় এবং অক্ষরবৃত্তর চেয়ে দ্রুত হয়। তো আমাদের এখানে খেয়াল করেন যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তাহলে এখানে আমি ছন্দ অক্ষর বিশ্লেষণ করি। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। দেখেন তো আমাদের এখন এভাবে করে যদি আমি এখন জানি যে মুক্তাক্ষর মাত্র এক মাত্রা, বদ্যাক্ষর হলে দুই মাত্রা, তাহলে এখানে এটা বদ্যাক্ষর, এই যে বদ্যাক্ষরের সামনে আমি এই চিহ্ন দিছি আর মুক্তাক্ষরের সামনে এই যে এই চিহ্নটা দিছি। তাহলে আমার এখানে খেয়াল করেন, তাহলে কি হবে, এটা আমি ছন্দ বিশ্লেষণ করতে গেলে আমি এখন অক্ষর বিশ্লেষণ করলাম, এখন আমি এগুলো অনুযায়ী মাত্রা বসাবো। তাহলে দেখেন এখানে দুই মাত্রা, এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। খেয়াল করেন তো এখানে টোটাল কয়টা হয়েছে, 1 2 3 4 5 6। এই যে এই পর্বটাতে আমার কয়টা মাত্রা আসছে, 6টা। এখানে 1 2 3 4 5 6, এখানে আমার দেখা যাচ্ছে যে 6 মাত্রা। 1 2 3 4 5 6, এখানে দেখা যাচ্ছে আমার 6 মাত্রা, আর এখানে 1 2 2। তাহলে এভাবে আমাদের 6 যোগ 6 যোগ 6 যোগ 2, এভাবে আমার মাত্রাবৃত্ত ছন্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাত্রাবৃত্ত ছন্দ মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে মাত্রাবৃত্ত ছন্দ আমরা যখন করব, কোন একটা কবিতার লাইন দিয়ে যদি বলে যে এটা কোন মাত্রায় কোন ছন্দে লেখা, আমরা ওইটাকে অক্ষর বিশ্লেষণ করে ফেলবো। অক্ষর বিশ্লেষণ করে আমরা যখন দেখব যে জিনিসটা আহ, আমাদের এই পর্বগুলো তখনই মিলতেছে যখন আমরা এখানে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর দুই মাত্রা ধরবো। যদি এভাবে মিলে যায় তাহলে এটা মাত্রাবৃত্ত ছন্দ, আর যদি এভাবে না মিলে তাহলে যদি অন্য যদি প্রত্যেকটা এক মাত্রা হিসাব করলে মিলে তাহলে সেটা স্বরবৃত্ত ছন্দ। আর যদি দুটোটা কোনোটা না মিলে তাহলে এটা চোখ বন্ধ করে অক্ষরবৃত্ত ছন্দ দিয়ে দিবে, সোজা হিসাব। ওকে, তো আমাদের অক্ষরবৃত্ত ছন্দে আমরা এখন চলে যাচ্ছি। অক্ষরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মূল পর্ব 8 বা 10 মাত্রা হয়। এখানে মূল পর্বটা কয় মাত্রা হয়, 8 বা 10 মাত্রা। যেমন আমরা এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানি না কেমন আসি লক্ষণ কষিল রক্ষ করে, এই যে আমরা যে এটা প্রতিটা ইয়াতে 8 যোগ 6 8 যোগ 6 8 যোগ 6, এভাবে কিন্তু কি করা হয়েছে, মেঘনাদ বধ কাব্যটা লেখা হয়েছে। এবং এখানে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে এক মাত্রা গুনতে হয়, অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি আছে এরকম হলে 2 মাত্রা, আর কোন শব্দের এক অক্ষর হলে সে অক্ষরে ব্যঞ্জনধ্বনি হলে সেটা 2 মাত্রা। এটা যদি আপনারা না বুঝেন সোজা হিসাব আমাদের বলি, এখানেও আমাদের মুক্তাক্ষর কি হবে, এক মাত্রা। কিন্তু বদ্যাক্ষর যদি শব্দের শুরুতে থাকলে, ওকে, শব্দের শুরুতে এক মাত্রা, আর বদ্যাক্ষর শব্দের শেষে বা মাঝে থাকলে 2 মাত্রা। খেয়াল করেন আমি এখানে এটা একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। আগে অক্ষর বিশ্লেষণ করি। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। খেয়াল করেন এটা আমার অক্ষর বিশ্লেষণ হয়ে গেল। এখন আমি ছন্দ বসাবো, যেহেতু অক্ষরবৃত্ত জানি, আমি এখানে মুক্তাক্ষর সব এক মাত্রা, এক, এগুলো বসে দিলাম। এখানে খেয়াল করেন নীরব, আমার এই বদ্যাক্ষরটা কোথায় আছে, শব্দের শুরুতে না শেষে? শেষে স্যার। তাহলে শেষে যখন আছে, শেষে থাকলে আমার এখানে হবে কি 2 মাত্রা। আবার এক মাত্রা দিয়ে দিই, কেন ফাগুন, এখানে শেষে তাই 2 মাত্রা। যে এসেছে দুই মাত্রা। রাইট। এখন দেখেন আমি যখন এটা করব, মাত্রা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8, এই যে আমার প্রথম পর্বে আমার কত আসছে, এই যে 8 মাত্রা চলে আসছে। দ্বিতীয় পর্বে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, দ্বিতীয় পর্বে আমার আসছে 10 মাত্রা। ওকে, তাহলে এই যে এভাবে যখন আমার আসে, সোজা কথা, আমার যখন দেখবো যে মুক্তাক্ষর এক মাত্রা হবে এবং বদ্যাক্ষর শব্দের শুরুতে থাকলে এক মাত্রা, শেষে থাকলে বা মাঝখানে থাকলে 2 মাত্রা, তখন সেটা হয়ে যাবে আমার অক্ষরবৃত্ত ছন্দ। ওকে, তো এই আমরা অক্ষরবৃত্ত ছন্দে আর আরো পাই। আর বর্তমানে আধুনিক কালে আরেকটা ছন্দ আসছে, সেটা হচ্ছে যে আহ গদ্য ছন্দ। তো অক্ষরবৃত্ত ছন্দের ভিতরে আবার নানা ধরনের ভাগ আছে, সনেট আছে, মহাপয়া, ত্রিপদী, চৌপদী, হ্যাঁ,
এগুলো আমরা বিস্তারিত এতদিকে না যাই। আপনারা জাস্ট এতটুকু মাথায় রাখতে পারলেই হবে। আমাদের টোটাল ছন্দ হচ্ছে 3 প্রকার। ছন্দের প্রবৃত্ত ছন্দ হচ্ছে শিশুদের ছন্দ, বা খুব দ্রুত লয়ে হয় এবং সবসময় 4 মাত্রার হবে, এবং এখানে প্রত্যেকটা পর্ব, মূল পর্ব সবসময় কি হবে? 4 মাত্রার হবে। আর মাত্রাবৃত্ত ছন্দটা মূল পর্বটা 4, 5, 6 অথবা 7 মাত্রারও হতে পারে, এবং এখানে মুক্তাক্ষর 1 মাত্রা, মধ্যাক্ষর 2 মাত্রা। আর অক্ষরবৃত্ত ছন্দ যেটা, সেখানে হচ্ছে যে আমার মূল পর্ব 8 অথবা 10 মাত্রার হবে। খেয়াল করেন, যখনই 8, এই যে আমরা এখানে মাত্রাবৃত্ততে সর্বোচ্চ 7 পর্যন্ত গেছে, কিন্তু যখনই দেখবেন যে মূল পর্ব 8 মাত্রায় গেছে গা, তখনই ধরে নেবেন এটা অক্ষরবৃত্ত ছন্দ। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে তাহলে আমরা শিখলাম যে রস কি, আমাদের আরো শিখলাম যে আমাদের রসের প্রকারভেদ কি, আমরা শিখলাম অলংকার কি, আমরা শিখলাম অলংকারের প্রকারভেদ কি, ছন্দ কি, ছন্দের প্রকারভেদ শিখলাম। আশা করি এখন আপনারা সবাই কবিতা লিখতে পারবেন। হ্যাঁ, লিখেন কবিতা, চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন সবাই। তো একজন কবিকে কবিতা লিখতে গেলে এইসব বিষয় অবশ্যই জানা থাকা দরকার পড়ে। এবং আপনারা যখন এখন কোন সাহিত্য পড়বেন, হ্যাঁ, আপনারা আশা করি এই যে রস, ছন্দ, অলংকার এগুলো আলোচনা করলাম, এইসব জিনিসগুলো বুঝতে পারবেন এবং আপনাদেরকে মনে এটা একটা আলাদা একটা চমক দিতে সাহায্য করবে।